আমি বিশ্ব মজুমদার শুরু করছি সোজা সাপটা। প্রতি সপ্তাহে এমন কিছু বলেই অনুষ্ঠান শুরু করি যা আপনাদের শুনতে ভালো লাগবে। আজ এমন কিছু বলে শুরু করব যা হয়তো শুনতে অতটা ভালো লাগবে না। কদিন আগেও আমরা অত্যন্ত উদ্বেগে ছিলাম যে ভোটার লিস্টে নাম উঠবে তো। এখন আমরা উদ্বেগে আছি যে হেঁসেলে আগুন জ্বলবে তো। গ্যাসের দোকানের বাইরে লম্বা লাইন, সিলিন্ডারের অভাবে ঝাঁপ ফেলছে অধিকাংশ রেস্তোরাঁ, সংকটে মিড ডে মিলও, উঠছে কালোবাজারির অভিযোগ। পশ্চিম এশিয়ার এই যুদ্ধে ভারতের তেল নিয়ে এখনো পর্যন্ত সংকট তৈরি না হলেও গ্যাস নিয়ে কিন্তু সমস্যা রোখা গেল না। তেল এবং গ্যাস দুটো মিলিয়ে যে পরিমাণ জ্বালানি আমাদের দেশের দরকার তার প্রায় 90% ভারত বিদেশ থেকে কেনে। তেল কেনে প্রায় 40টি দেশ থেকে, কিন্তু গ্যাসের ক্ষেত্রে অতটা অপশন মনে হয় নেই। ভারত যে পরিমাণ গ্যাস কেনে তার অর্ধেক আসে কাতার থেকে, বাকিটা আসে সৌদি আরব, ইউএই অর্থাৎ সংযুক্ত আরব আমিরশাহী থেকে। শিল্পক্ষেত্রে যে গ্যাসটা আসে, যে গ্যাসটা লাগে, তার বেশিরভাগটা আসে কিছুটা আমেরিকা, কিছুটা অস্ট্রেলিয়া থেকে। কিন্তু শিল্পক্ষেত্রের বাইরে রান্নার গ্যাসের ক্ষেত্রে পশ্চিম এশিয়া ছাড়া আর কোথাও যাওয়ার জায়গা নেই। তাই যুদ্ধের সরাসরি প্রভাব পড়েছে ভারতের উপর। এখন প্রশ্ন হলো আগামী দিনে কতটা খারাপ হতে পারে পরিস্থিতি, কবে শেষ হবে যুদ্ধ। সাধারণ মানুষও এই হয়রানির পিছনে অনেকে মনে করছেন পরিকল্পনার অভাব, কেউ কেউ অভিযোগ তুলছেন পরিকল্পনা করা হয়নি। এ নিয়েই আজ আমাদের আলোচনা, আমাদের মোশন, জ্বালানির জ্বালা। এ নিয়ে বলার জন্য যারা আজ আমার সঙ্গে আছেন, প্রথমে পরিচয় করিয়ে দিয়ে আমার একদম বাঁদিকে আছেন সিপিআইএম এর পক্ষে চন্দন চট্টোপাধ্যায়, পাশে রয়েছেন বিজেপির পক্ষে সজল ঘোষ, পাশে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ সংঘমিত্রা সরকার, আমার একদম ডান দিকে রয়েছেন রঞ্জন মুখোপাধ্যায়, অবসরপ্রাপ্ত বায়ুসেনা আধিকারিক, পাশে রয়েছেন তন্ময় ঘোষ তৃণমূল কংগ্রেসের পক্ষে, এবং আমার ডান দিকে রয়েছেন বিশিষ্ট সাংবাদিক তথা বিদেশ বিশেষজ্ঞ প্রণয় শর্মা। আমি প্রথমেই আসব সংঘমিত্রার কাছে, যে যুদ্ধের যে অবস্থা তাতে কি এখনই থামার তো কোনো সম্ভাবনা আমরা অন্তত দেখতে পাচ্ছি না। গ্যাসের এই সংকট কতটা গুরুতর হতে পারে? 28 তারিখের পরবর্তী সময় যত আলোচনা চর্চা হয়েছে সেটার সময় কিন্তু বারে বারে বলা হয়েছিল যে তেলের বিষয়টা যদি বা সামলানো যায়, গ্যাসের বিষয়টা কিন্তু সামলানো বেশ কঠিন হবে যদি এটা বেশ কয়েকদিন ধরে এই যুদ্ধটা চলে। আমাদের নির্ভরশীলতা রয়েছে, সেটা যারা সরকারে রয়েছেন সবার জানার মধ্যেই থাকার কথা। তারপরেও এটা হলো আসলে যে কোনো যুদ্ধের ফার্স্ট ক্যাজুয়ালিটি বোধহয় সত্য বা ট্রুথ, এটা সব সময়। এবারকার যুদ্ধের একটা বড় দিক হলো এত বিভ্রান্তিকর তথ্য, অর্থাৎ এক পক্ষ যে তথ্য প্রচার করছে আবার কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে যে সেটা সঠিক নয়, অন্য একটি তথ্য চলে এসছে। যেমন একদিকের তথ্য যেমন বলছে বেশ কিছু জায়গায় ভারতের প্রচণ্ড সমস্যা এবং চূড়ান্ত অব্যবস্থার একটার মধ্যে রয়েছে, মানুষ অত্যন্ত হেনস্থার মধ্যে রয়েছে। আমরা যেখানে থাকি এখানে মানুষের হেনস্থারও কিন্তু শেষ নেই। সদ্য এসআইআর গেছে, সেখানে হেনস্থা হয়েছে, আবার আর একটা হেনস্থা। অর্থাৎ এই হেনস্থার মধ্যে থেকে যেটা হয়, তার প্রথম বিষয়টা থাকে মানুষের সাধারণ যে চিন্তা ভাবনাগুলো সেগুলো সঠিক রাস্তায় তখন আর যায় না। তার পাশাপাশি দক্ষিণের বেশ কিছু জায়গার কিন্তু খবরও আবার এসছে, যেমন অন্ধ্রপ্রদেশে, সেখানে আমরা দেখতে পাচ্ছি, এবং তিরুপতি যে তার বিরাট আয়োজন থাকে, তারা কিন্তু জানাচ্ছে তাদের গ্যাসের সেই সমস্যাটা নেই, কারণ তারা
28 তারিখে যেই ঘটেছে তার পরবর্তী সময়তেই তারা গ্যাস যে লাগবে এই সময়টা হতে পারে ভেবে আগের থেকে তারা জোগাড় করে রেখেছিল, এই ঘটনাটার জন্য প্রস্তুতি ছিল। ঠিক। ফলে এই প্রস্তুতিহীনতা, সেই দায়টা কিন্তু ভারত সরকার এবং তার সঙ্গে অন্যান্য যে রাজ্য সরকাররা রয়েছে তাদের মধ্যে পড়ে। অনেকটা একটা কথা আছে না, তুই থুলি মুই থুলি, একটা প্রচলিত বাংলা রয়েছে, এটা বোধহয় সেটার বিষয় হওয়া উচিত ছিল না। ঠিক, পরিকল্পনার অভাব একটা আছে বলে মনে করছেন সংমিত্রা। প্রণয়দা, এই যে যুদ্ধের আজকের দিনে যা গতি প্রকৃতি, যুদ্ধ কি আদৌ এখনই কয়েকদিনের মধ্যে থামার সম্ভাবনা আছে? ইংরেজিতে যে শব্দটা আছে, ইটস এ মিলিয়ন ডলার কোয়েশ্চেন, এইটা আমার মনে হয় না কেউ সঠিক করে বলতে পারবে বলে। এটা নিয়ে স্পেকুলেট অনেকেই করবে, বিভিন্ন ধরনের মতামত থাকবে তাতে, কিন্তু আমার মনে হয় না, কারণ তিনটে ধরুন পার্টি, ইসরায়েল, ইউএস এবং ইরান। অবভিয়াসলি ইরান যে লড়াইটা করছে সেটাতে পরে আসবো। ইউএস কতদিন চালাতে পারবে, তিনি বলছে যে আমরা জিতে যাচ্ছি থেকেই, কিন্তু আমার মনে হয় না তাদের পক্ষেও খুব লম্বা টানতে পারবেন বলে। যদি না ট্রাম্প এই কথাও বলছেন যে সেখানে গ্রাউন্ড ট্রুপস নামাবেন, সেখানে তার মানে সৈন্য নামাবেন, তার আবার অন্য প্রবলেম হবে সেখানে অন্য দিক থেকে। ইসরায়েলের ক্ষেত্রে এত তারা বোমবার্ডমেন্ট করেছে, তাদের কাছে কতটা রসদ রয়েছে আরো এটাকে চালিয়ে নেওয়ার জন্য, সেটাও একটা বড় প্রশ্ন, কতদিন লাগাতে পারবে। ইরানের ক্ষেত্রে অন্য, ইরান লড়ছে কিন্তু একটা এক্সিস্টেন্সিয়াল লড়াই, তাদের বাঁচার লড়াই সেখানটায়। সুতরাং ইরান যতদিনের চালাবে সেই ধরনের তারাও চালিয়ে যেতে চেষ্টা করবে, শেষ অবধি লড়াইটা করবে। কিন্তু এখানে এই মুহূর্তে তো কূটনৈতিক কোনো কাজ মানে জায়গায় নেই, ডিপ্লোমেসি দিয়ে যে শেষ করা যায় বা থামানো যায় এই মুহূর্তে সেরকম কোনো। একটা সময় ওমান মধ্যস্থতা করছিল, একটা সময় করেছে এরকম বিভিন্নভাবে, কিন্তু আমার মনে হয় না যে খুব বেশি সেটাতে এগিয়েছে। যখন পরিকল্পনাটা প্রথম থেকেই ছিল যে আমরা অ্যাটাক করব, সেইখানটায় ডিপ্লোমেসির জায়গা তো নেই, সেখানটা খুবই অল্প, আর এখন তো একেবারেই নেই। কিন্তু প্রতি কটা দেশের যে একটা গ্লোবাল ইকোনমির তার একটা ইম্প্যাক্ট পড়ছে, সুতরাং ধীরে 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 একটা চাপ নিশ্চয়ই সৃষ্টি হবে সেখানটা। আমার মনে হয় সেটা কতদিনে আসবে, এই সপ্তাহের মধ্যে, আরো 2 সপ্তাহ, এই মাসের শেষে, সেটা নিয়ে আমরা স্পেকুলেট করতে পারি। রঞ্জন মুখোপাধ্যায়, আপনি তো বায়ুসেনাতে ছিলেন, এই যে যুদ্ধ যে আমরা দেখেছি, তার যেটা প্রণয়দা বললো যে আমেরিকা তো বলে যাচ্ছে এই 3 দিনে যুদ্ধ থামিয়ে, 3 দিনে আমরা মেরে দেবো, 3 দিনে আমরা দখল করে নেবো, এই করে দেবো, ওই করে দেবো। ইরাক আর ইরান তো নিশ্চয়ই এক নয়, যে প্লাস হচ্ছে ভেনেজুয়েলাও নয় ইরানের মতো একটা বড় দেশ। কি মনে হয় যে ইরান তো এখনো ড্রোন পাঠাচ্ছে, ইসরায়েলে মিসাইল মারছে, কি মনে হচ্ছে যে যুদ্ধের ইরানের শক্তি কি শেষ হয়ে এসছে? দেখুন, যুদ্ধ মোটামুটি দুটো ভাবে হয়। একটা যুদ্ধ কনভেনশনাল ওয়ার, আর একটা যুদ্ধ অ্যাসিমেট্রিক্যাল ওয়ার। ইরান কনভেনশনাল ওয়ারে কখনোই ইসরায়েল আর আমেরিকাকে হারাতে পারবে না, ওরা সেটা জানে। তাই জন্য ওরা এখন যেটা করছে সেটা হচ্ছে অসম যুদ্ধ, অ্যাসিমেট্রিক্যাল ওয়ার। অ্যাসিমেট্রিক্যাল ওয়ারে ড্রোনস হবে, আপনি যেমন বললেন, তাতে মিসাইলস হবে, এবং এইভাবে তারা ছোট ছোট ভাবে ওরা প্রবলেম দিতে থাকবে। এবং আপনি যেটা বললেন যে ট্রাম্প ভেনেজুয়েলা নয় এটা, সেটা কিন্তু ভালো করে বুঝে গেছেন। কিন্তু হয় কি, সাফল্য কখনো কখনো অহংকারী বানিয়ে দেয়। তো ট্রাম্প ব্যতিক্রম নয়। ট্রাম্পের ভেনেজুয়েলার যে সাফল্য পেয়েছেন, সেটা ভেবেছেন যে এখানেও কার্যকরী করতে পারবেন, সেটা পারলেন না। সেকেন্ড ভুল যেটা ট্রাম্প করলেন সেটা হচ্ছে তিনি ব্যক্তি, লিডার এবং দেশকে এক করে ফেললেন। আলী খামেনিকে মেরে দেওয়া মানেই যে ইরানের ওপর জয় লাভ করা, দুটো জিনিস যে এক নয় সেটা উনি বুঝতে পারেননি। এবং আলী খামেনি যদিও খুব পপুলার লিডার ছিলেন না ইরানের, অনেক লোক তার দেশের অভ্যন্তরীণে ওনার অপোজিশনে ছিল, কিন্তু তাও যখন উনি মারা গেলেন, যে অন্য একটা লোক এসে আমাদের লিডারকে, সুপ্রিম লিডারকে মেরে দিল, পুরো আইআরজিসি এবং পুরো লোক এক হয়ে গেল। এবং এখন ইরান যে পাল্টা মার দিচ্ছে, যে 9টা দেশে, খাড়ির দেশে, আরব দেশে যে
শিল্ডটা ছিল আমেরিকার, সেটাতে অনেক ফুটো দেখা যাচ্ছে। সব জায়গায় ওরা মারছে, কাতারে মেরেছে, বাহরিনে মেরেছে, সাউদিতে মেরেছে, ইউএইতে মেরেছে, সব জায়গায় মারছে। এবং ইসরায়েলেরও যে একটা আয়রন ডোম ছিল সেখানেও অনেক ফুটো ছ্যাঁদা দেখা দিয়েছে, এবং ইরানের ড্রোনরা সেখানে গিয়েও মারপিট করে দিচ্ছে। আপনি চিন্তা করুন যে ইরানের একটা $20,000 ড্রোন মানে মিলিয়নস অফ ডলারের আমেরিকান সিস্টেমকে মেরে ফেলতে পারছে। তো আমেরিকা একদিকে নাটো থ্রু দিয়ে লড়ছে ইউক্রেনে, সেখানে ওদের ডিপ্লিশন হচ্ছে অনেক রিসোর্সেস, এইখানে আরো ডিপ্লিট হচ্ছে। তো আমেরিকা একটা এমন জায়গায় পৌঁছে যাচ্ছে যেখান থেকে তাদের শুরু তো করলো, শেষ করতে পারবে না। এবং আমি যদি এর সঙ্গে একটু জুড়েও দিই, যখন আলী খামেনি মারা গেল তো আইআরজিসি ওর ছেলেকে সুপ্রিম লিডার ঘোষণা করলো, মুস্তফা। হ্যাঁ মুস্তাফাকে। মুস্তাফা যে আলী নয় সেটা মুস্তাফা 10 ঘন্টা আগে একটা বক্তব্য জারি করে টেলিভিশনে প্রথমবার বক্তব্য রাখলো। সেই বক্তব্য 12 মিনিটের বক্তব্য, তাতে 6 মিনিটে আগে আমেরিকা কি কি অত্যাচার করেছে 4 দশক ধরে তারও বিবরণ দিল। ওর বাবাকে হত্যা করলো, 700টা নিরীহ নিরপরাধ ইরানিকে মারলো, তার মধ্যে 100টা শিশু, এবং নানা রকমের জিনিস। তার পরের 6 মিনিটে ও কিন্তু এই যে বক্তব্যটা দিয়েছে ইরানিদের জন্য দেয়নি, এটা আমেরিকার জন্য দিয়েছে, এবং তাতে বলেছে তুমি কি কি করবে। 30 দিনের একটা সীমা বেঁধেছে, 60 দিনের একটা সীমা বেঁধেছে।